হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2026 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তোমরা অনেকেই এক্সামের প্রিপারেশন খুব ভালো নিয়েও এক্সাম হলে শুধুমাত্র প্রশ্ন চুজ করতে গিয়ে এমন কিছু ভুল করে ফেলো যার ফলে মার্কস ভালো ওঠার জায়গায় মার্কস অনেক কমে যায়, কিন্তু তোমরা বুঝতেও পারো না যে মার্কসটা কেন কমে গেল। আবার অনেকে আছে প্রিপারেশন হয়তো খুব ভালো নেই, কিন্তু এমন কিছু প্রশ্ন চুজ করে ফেললে যার ফলে তোমাদের মার্কসটা একটু বেটার হয়ে গেল, কারণ ওই বিষয়গুলো তোমার নলেজে অন্তত ভালো ছিল। এই কারণেই এক্সাম হলের প্রশ্নপত্র দেখে চুজ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চুজিং যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা বুঝতে পারবে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। প্রথমেই বলবো, তোমাদের যে সেকশন এ এবং সেকশন বি দুটো পার্টে প্রশ্ন তোমরা পেতে চলেছ, সেখানে সেকশন বি অর্থাৎ টেক্সচুয়াল যে প্রশ্নটা হয় সেটা আমি আগে বলছি। সেকশন বিতে তোমাদের 10 মার্কসের 4টে প্রশ্ন থাকে। সেখানে 4টে প্রশ্ন 4টে বই থেকে তোমাদের টোটাল 4টে প্রশ্ন চুজ করতে হয়। 4টে বইয়ের মধ্যে তোমাকে প্রথমে দুটো বই চুজ করতে হবে, সেই দুটো বই থেকে এই 4টে প্রশ্ন তোমাকে উত্তর লিখতে হবে। এবার এই যে দুটো বই চুজ করা সেটা কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে করবে না, কারণ এই ব্যাপারটা তোমাকে আগেই করে নিতে হবে। কোন দুটো বই তুমি ভালো করে পড়েছো সেটাই তোমাকে জানতে হবে। এবার সে দুটো বইয়ের প্রশ্ন তুমি ওখানে পাচ্ছ প্রশ্নপত্র এবং সেখান থেকে তুমি লিখছো, কিন্তু এই দুটো বই থেকে তুমি টোটাল 6টা প্রশ্ন পাচ্ছ এবং 6টা প্রশ্নের মধ্যে তোমাকে টোটাল 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এবার কথা হচ্ছে, এই 4টে প্রশ্নের উত্তর তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে। কেউ বলছো যে কবিতা থেকে 3টে লিখবো, গদ্য থেকে 1টে লিখবো, না গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, কোথা থেকে লিখলে বেশি মার্কস উঠবে, নানান রকমের প্রশ্ন। এক্ষেত্রে আমি প্রথমেই যে কথাটা বলবো, তুমি গদ্য লেখো কি পদ্য লেখো কি উপন্যাস লেখো বা নাটক, তোমার ইনফরমেশন কারেক্ট হতে হবে, তোমার স্পেলিং সমস্ত ঠিক হতে হবে, তোমার উত্তর সঠিক হতে হবে এবং টেক্সটের লিঙ্ক থাকতে হবে। টেক্সট যে পয়েন্টসগুলো টেক্সটে তুমি পাচ্ছ সেই সমস্ত পয়েন্টস কিন্তু আনসারে থাকতে হবে, তবেই তুমি ফুল মার্কস পাবে। কাজে তুমি কবিতা থেকে লিখলে বেশি মার্কস পাবে বা গদ্য থেকে লিখলে বেশি মার্কস পাবে কিংবা চাঁদের পাহাড় থেকে বা জাম্বো থেকে বেশি মার্কস ওঠে এরকম কোনো কথা নেই। যেখান থেকে তুমি সমস্তটা ভালোভাবে দিতে পারবে সেখান থেকেই মার্কস ভালো উঠবে, কিন্তু সেখান থেকেও চুজিংয়ের একটা বিষয় থাকে। সেটা কি? ধরো আমি প্রথমে গদ্যের ক্ষেত্রে যাচ্ছি। গদ্য যারা উত্তর লিখছো গদ্য থেকে, সেখানে তুমি যে প্রশ্নগুলো চুজ করবে সেখানে তোমাকে মাথায় রাখতে হবে যে 2+2+3+3 এই যে মার্ক ডিভিশন করে প্রশ্ন দেওয়া হচ্ছে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে জানো কি না। অনেকে তোমরা কি করো, লাইনটা দেখে একটা দুটো প্রশ্ন দেখেই আনসারটা স্টার্ট করে দাও, এবার 3 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোমরা গুলিয়ে ফেলো। কাজেই তোমাকে মাথায় রাখতে হবে যে 3+3 অর্থাৎ 6 মার্কসটা কিন্তু 10 মার্কসের সব থেকে সর্বোচ্চ নম্বর। কাজে ওখানে যদি তুমি গলত করো 2+2 এ তুমি 4 মার্কসে আর কত পাবে? 3 পাচ্ছ কি আউট অফ 4ই পেলে। এবার সেক্ষেত্রে তুমি যদি 6 মার্কসে গলত করে দাও তাহলে মার্কসটা কমে যাবে। কাজেই তোমাকে সেটা বিচার করে লিখতে হবে। এবার বলবো যাদের উপন্যাস আছে সেক্ষেত্রে বা যাদের পোয়েম আছে সেক্ষেত্রে, ধরো তুমি কবিতার ক্ষেত্রে এমন একটা কবিতা চুজ করেছো যেখান থেকে আনসার লিখবে। প্রত্যেকটা কবিতা থেকে মানে 3টে কবিতা তোমাদের দেওয়া হলো, সেখান থেকে একটা করে প্রশ্ন আছে। এবার সেই 3টে কবিতার মধ্যে এমন একটা কবিতা তুমি চুজ করেছো, কবিতাটা ইজি, তোমার এক্সপ্লেনেশনটা খুব পছন্দ হয়েছে, এক্সপ্লেনেশনটা তোমার বুঝতে সুবিধা হয়েছে, তুমি ওটা নিয়ে নিয়েছো, প্রথমেই ধরে নিয়েছো। কিন্তু তুমি দেখোনি যে লাইনটা তুলে যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু সহজ নয়। আসলে সেই রবীন্দ্রনাথের একটা কথা আছে, কঠিনের বাস্য ভালো সে কভু করে না বঞ্চনা। এরকমই একটা কথা, তুমি যদি কঠিন কবিতাকে সহজে রপ্ত করে নাও সেখান থেকে কিন্তু প্রশ্ন সহজ হয়, কখনো কঠিন হয় না, এটাই নিয়ম। কিন্তু সহজ কবিতা যখন তুমি আনসার করতে যাবে সেখানেই প্রশ্ন গুড়িয়ে দেওয়া হয়, সেখানে প্রশ্নটা সঠিকভাবে লিখতে না পারলে তোমার মার্কসটা কমে যাবে। কাজেই তোমাকে দেখতে হবে যে কোন কবিতা সরাসরি আনসারটা তুমি পাচ্ছ লিখতে, সেটা তোমাকে বাছাই করতে হবে, তবে তুমি সঠিক আনসারটা লিখে আসবে, ফুল মার্কসটা পাবে। এবার বলবো যে এই 1+3 বা 2+2 কিভাবে তুমি প্রশ্ন বাছাই করবে। কবিতার প্রশ্নের উত্তর তারাই বেশি লিখবে, মানে 3টে বা 2টো লিখবে যাদের কবিতার নলেজ ভালো আছে, এক্সপ্লেনেশনটা সম্পর্কে কমপ্লিট একটা ধারণা আছে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমার ভালোভাবে জানা আছে।
প্রত্যেকটা শব্দের আনসার তোমার জানা আছে, মিনিং জানা আছে, তবে তুমি কবিতায় হাত দেবে। আদারওয়াইজ কবিতা থেকে একটা লেখাই কিন্তু ভালো, কারণ কবিতার প্রশ্ন একটু জটিল হয়, মানে এক্সপ্লানেশনের জন্য একটু জটিল হয়ে যায়, তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়। অন্ততপক্ষে আমার নিজের যে অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সাথে, সেখানে আমি দেখেছি 80% স্টুডেন্টস কিন্তু গদ্যে ভালো মার্কস তোলে, কবিতার ক্ষেত্রে তাদের অনেকটা কম হয়ে যায়, কারণ তাদের বুঝতে ভুল হয়। আবার কিছু স্টুডেন্ট কবিতার ক্ষেত্রে খুব ভালো নাম্বার তোলে, তার কাজে তাদের জন্য আমি কথা বলছি না। কবিতা ভালো জানা না থাকলে, এক্সপ্লেনেশন ভালো জানা না থাকলে অবশ্যই কবিতায় হাত দেবে না, এটাই আমার বক্তব্য। এই হলো আমার কবিতা গদ্যের ব্যাপারে প্রশ্ন। এবার আসবো জাম্বো বা চাঁদের পাহাড় যাদের আছে তাদের কথায়। তোমরা দেখবে তোমাদের টেক্সটের উপর ডিপেন্ড করে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর দিকে বেশি নজর দেবে, সেই ধরনের প্রশ্ন। টেক্সটের বাইরে গিয়ে, ধরো নাটকের ক্ষেত্রে নাটক জাম্বো থেকে বেরিয়ে গিয়ে ওই জাম্বো নাটক সম্পর্কে, নাটক একাঙ্ক নাটক কেন, এটা ওটা, এগুলো যদি তুমি ভালো না জানো তাহলে ওই প্রশ্নের উত্তর লিখবে না। আর প্রশ্ন চুজ করার সময় সবসময় ডিভিশনগুলো দেখে নেবে, ডিভিশনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সঠিক আনসার তোমার জানা আছে কিনা, তাহলে কিন্তু মার্কসটা তোমার ভালো উঠবে। এটা হচ্ছে টেক্সটের যে প্রশ্ন তার কথা আমি বললাম। এবার আমি যাব সেকশন এতে। সেকশন এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সব থেকে বেশি আনসিন লিখতে হয়, আনসিনের ওপর তোমাদের মার্কসটা নির্ভর করে। সেক্ষেত্রে আমি প্রথমে যাচ্ছি সেকশনের রচনা, যেখানে 15 মার্কসের একটা রচনা তোমাদের লিখতে হয় 250 ওয়ার্ডসে। সেই রচনা চুজিং, রচনা আমি প্রথমেই বলবো, যদি বিজ্ঞান নির্ভর কোনো রচনা থাকে, ধরো বিজ্ঞান নির্ভর রচনা বলতে এখন অনেক রকম আসতে পারে, মোবাইল সংক্রান্ত, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, তারপরে তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন স্ক্যাম, বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আসতে পারে মানে রচনার ক্ষেত্রে। আমি সবসময় বলবো তোমাদের জেনারেশন এই ধরনের রচনা আগে চুজ করো, কারণ তোমরা কিন্তু এই বিষয়টার উপর অনেক বেশি নলেজ রাখো। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু রচনার সুবিধা এবং অসুবিধা দুটো তোমাকে জানতে হবে, কাজে তোমাকে এই ধরনের রচনার সুবিধা এবং অসুবিধাটা যদি তোমরা ভালোভাবে জানো তাহলে এই ধরনের রচনায় লেখো, সেখানে তোমরা মার্কসটা ডেফিনেটলি বেশি তুলতে পারবে। এবার আসবো ইনফরমেটিভ যে রচনাগুলো। ইনফরমেটিভ রচনা বলতে ধরো এই যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, মানে মহিলা ওয়ার্ল্ড কাপ একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের এবছরের জন্য। এখন এই টপিকটা সম্পর্কে তুমি যদি লিখতে যাও তাহলে তোমার সঠিক ইনফরমেশনগুলো লাগবে। তোমার যদি ইনফরমেশনগুলো জানা না থাকে তাহলে এখানে তুমি হাত দিও না, কারণ এই ইনফরমেশন ভুল হলে ওই মার্কসটা কিন্তু তুমি অনেকটাই মানে ছেড়ে দেবে, মার্কসটা তুমি পাবে না, তোমাকে অনেকটা মার্কস কাটা যাবে তোমার ক্ষেত্রে। কাজে রচনায় ভালো মার্কস পেতে গেলে তুমি এমন রচনা চুজ করো যেখানে ইনফরমেশন তোমাকে কম দিতে হবে, আদারওয়াইজ ইনফরমেশন তোমার জানা থাকতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে কল্পনা করে লেখার মতো কিছু রচনা থাকে, যারা মোটামুটিভাবে কল্পনাপ্রসূত রচনা ভালো লিখতে পারো। ধরো একটা গ্রামে ভ্রমণ, কিংবা ভ্রমণের ওপর কোনো একটা রচনা, কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে, কিংবা তোমার জীবনের কোনো স্মরণীয় দিন, কিংবা কোনো দুঃখের দিন, কিংবা স্কুলের কোনো একটা নির্দিষ্ট দিন, এই যে রচনাগুলো, এই বইমেলায় একদিন, তবে বইমেলাও বলবো না, বইমেলাও ইনফরমেশন প্রচুর আছে। যাই হোক, এরকম ধরনের রচনা যদি লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কল্পনাপ্রসূত, তোমার অভিজ্ঞতা যদি ভালো হয়, তুমি ভালো কল্পনা করতে পারো, বানিয়ে লিখতে পারো, তাহলে আমি বলবো সব সময় এই ধরনের রচনা হাত দেবে। কারণ এই ধরনের রচনা বানিয়ে যদি তুমি ভালো লিখতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো মার্কস হয়। অফকোর্স তোমাকে বানিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে, যারা বানাতে পারো না, একেবারে বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য এই রচনা একেবারেই ভালো নয়। এবার বলবো আত্মকথামূলক রচনা। আত্মকথামূলক রচনার ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট রচনার কথা বলি, সেগুলো ছাড়াও আরও অনেক রচনা হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো পোস্ট অফিস, ডাক বাক্স, ভিক্টোরিয়া, টানা রিক্সা, কলকাতা শহর, এই যে নির্দিষ্ট নাম, এই নির্দিষ্ট আত্মকথাগুলো তোমাদের যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভেবো না যে আরে আত্মকথা এসছে, আমি আত্মকথার রচনা ভালো লিখতে পারি, আমি লিখে দিলাম। এটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে যদি ওই পার্টিকুলার বিষয়গুলো সম্পর্কে তোমার তার ইতিহাস না জানা থাকে। কবে প্রথম এসেছিল, কোথায় প্রথম, মানে কে এনেছিল, কিংবা সেই সময়কার ইতিহাস, বর্তমান পরিস্থিতি, এগুলো কিন্তু সমস্তটা ভালোভাবে লিখতে হবে।
কাজে সেই ধরনের রচনা যদি তোমার জানা না থাকে তবে তুমি কখনোই আত্মকথামূলক রচনায় হাত দেবে না। আবার আত্মকথামূলক রচনা কিছু কিছু আছে, ধরো একটা ভাঙা রাস্তার আত্মকথা, ভাঙা ঘাটের আত্মকথা, পুরানো ঘাটের আত্মকথা, নদীর আত্মকথা, গাছের আত্মকথা, বটগাছের আত্মকথা, এই যে বিভিন্ন ধরনের রচনাগুলো, এই ধরনের ক্লাসরুমের আত্মকথা, এই ধরনের রচনাগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার লেখা অনেক সহজ। একটি লাইব্রেরির আত্মকথা, এগুলো লেখা কিন্তু অনেক সহজ। কেন বলছি? কারণ এই রচনাগুলোর ক্ষেত্রে তুমি যদি এমন কোনো নাম ব্যবহার না করো, মানে আত্মকথামূলক রচনা লেখা মানেই তো আমি ওই বিষয়টা হয়ে গেছি, আমি এইভাবে লিখতে হচ্ছে, তাহলে তখন তুমি যদি নির্দিষ্ট নাম না হও, ধরো একটা গ্রন্থাগারের আত্মকথা চাওয়া হয়েছে, এবার তুমি দিলে আমি ন্যাশনাল লাইব্রেরি, জাতীয় গ্রন্থাগার। তুমি যদি জাতীয় গ্রন্থাগার হয়ে আত্মকথাটা লেখো, তাহলে কিন্তু সেই জাতীয় গ্রন্থাগারের ইতিহাসটা তোমাকে সঠিক জানতে হবে। কাজেই তুমি ওই আত্মকথামূলক রচনাটা তখন লিখবে যদি না জানা থাকে ইনফরমেশন সঠিক, সেক্ষেত্রে তুমি নির্দিষ্ট নাম করবে না, এমন একটা নাম দাও যে নামটা খুব একটা প্রচলিত নয়, খুব একটা জনপ্রিয় নয়, মানুষ কম জানে, মানুষ জানেই না বলতে গেলে, তাহলে সেক্ষেত্রে তোমার ইনফরমেশন তুমি বানিয়ে যা খুশি দাও, কোথাও কিন্তু কোনো সমস্যা পড়বে না। যেমন আমাদের মক টেস্টে আমি একটি টানা রিক্সার আত্মকথা দিয়েছিলাম, প্রচুর স্টুডেন্ট সেটা লিখেছে, কিন্তু মার্কস পেয়েছে অন্তত হাতে গোনা কজন বলা যেতে পারে। কারণ টানা রিক্সার আত্মকথা লিখতে গেলে তোমাকে টানা রিক্সার ঐতিহ্য, মানে আমাদের কলকাতার যে ঐতিহ্য সেটাকে তোমাকে তুলে ধরতে হবে, টানা রিক্সার যে অতীত সেটা তোমাকে তুলে ধরতে হবে, বর্তমানে টানা রিক্সা কেন চলে গেল সেটা তোমাকে তুলে ধরতে হবে। এই ইনফরমেশন তুমি যদি দিতে না পারো, সাধারণ একটা রিক্সার মতো করে টানা রিক্সা লেখো, সেখানে তুমি মার্কস পাবে না, এটাই স্বাভাবিক। কাজেই তোমাকে এটা মাথায় রেখে নির্দিষ্টভাবে রচনা চুজ করতে হবে। এবার আমি আসি একটা চলচ্চিত্র, তোমার দেখা কোনো চলচ্চিত্র হতে পারে, তুমি একটা বাংলা চলচ্চিত্র নিয়ে লিখছো, তুমি ভাবলে বাহ চলচ্চিত্রটা সম্পর্কে আমি খুব জানি, মানে মুভিটা সম্পর্কে আমি সবটাই জানি গল্পটা, তাহলে আমি লিখে ফেলি। ভুল করছো। একটা চলচ্চিত্র সম্পর্কে লিখতে বলা হলে শুধু গল্প লিখলে কিন্তু চলবে না, ওই চলচ্চিত্রটা তোমার ভালো লেগেছে কেন, অর্থাৎ ওই চলচ্চিত্রের প্রত্যেকটা, একটা চলচ্চিত্র ভালো হতে গেলে শুধুমাত্র গল্প ভালো হলেই কিন্তু চলে না, তার ডিরেকশন ভালো হতে হয়, তার গল্প ভালো হতে হয়, তার অভিনেতা অভিনেত্রীদের যে কলাকুশলী যারা, তাদের অভিনয় দক্ষতা ভালো হতে হয়, যে গ্রাফিক্সগুলো দেখানো হয় সেটা ভালো হতে হয়, তার প্লেব্যাক মানে ওই যে গায়ক গায়িকা যারা আছেন তাদের গান ভালো হতে হয়, সঙ্গীত পরিচালনা ভালো হতে হয়, এই সবটা মিলে একটা ভালো চলচ্চিত্র। ভালো চলচ্চিত্র ডেফিনেশন কিন্তু অত সহজে গল্পের উপর লেখা যায় না। কাজে এই সমস্তটা তোমার যদি জানা থাকে তবেই কিন্তু তুমি ওই রচনাটা অ্যাটেন্ড করবে। কাজেই বুঝে অ্যাটেন্ড করবে, কোনটা লিখবে কোনটা লিখবে না। এবার বলি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক তোমাদের জেনে রাখতে হবে। সেগুলো যদি তোমরা জানা থাকে, তোমাদের সমস্ত বিষয় ইনফরমেশন যদি সঠিক থাকে, তাহলে নিশ্চয়ই তুমি সেই বিষয়ে একটা রচনা লিখতেই পারো। সবসময় মাথায় রাখবে তোমার কোন রচনায় জানা বেশি আছে সেটা লিখবে, আদারওয়াইজ লিখবে না। এবার আমি বলবো রচনা, ধরো এক্সাম হলে একেবারে কমন পেলে না, প্রত্যেকটা রচনা ভীষণ ভীষণ কঠিন এসছে, তখন কি করবে? রচনা ছেড়ে আসবে? রচনাটা একেবারে বানিয়ে 15 মার্কস লিখে দেবে? একদম না। তুমি রচনা থেকে সোজা চলে যাবে পিকচার কম্পোজিশনে। প্রথমে পিকচার কম্পোজিশনে দেখবে যে পিকচারটা দেওয়া হয়েছে, সেই পিকচারটা তুমি বুঝতে পারছো কিনা, পিকচারটা কিসের ওপর সেটা বোঝাটা তোমার জরুরি। সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অর্ধেক কাজ করে ফেলেছো। ধরো তোমার পিকচারে একটা মেলার বর্ণনা আছে, তাহলে তোমাকে প্রথমে রচনাটা শুরু করতে হবে এইভাবে, প্রশ্নপত্রে প্রদত্ত ছবিটিতে একটি মেলার দৃশ্য দেখানো হয়েছে, এবার তোমাকে ওই চিত্রের মধ্যে কোন দিকে কি আছে সেটা ব্যাখ্যা করতে হচ্ছে। কেন সেটা কীরকম, মানে ওই রচনা পেজটা, মানে ওই ছবিটার মধ্যে ডান দিক, বাঁ দিক, ওপর নিচ, মাঝখান সব জায়গায় কি কোথায় কি আছে সেটা একেবারে খুঁটিয়ে তুমি লিখে ফেলছো, বর্ণনা করছো। এই যে মানে প্যারাগ্রাফটা তুমি করলে, প্রথম প্যারাগ্রাফে তুমি লিখছো চিত্রটা কি, কিসের চিত্র ধরতে পারছো। নেক্সট প্যারাগ্রাফ যেটা তুমি লিখছো সেখানে ওই চিত্রটাকে বর্ণনা করছো তুমি। থার্ড প্যারাগ্রাফ তুমি কি লিখবে, ওই চিত্রটা দেখে তোমার মনের অনুভূতিটা কি হচ্ছে, তোমার কি কোনো স্মৃতি মনে আসছে, অথবা তোমার কি কোনো গল্প মনে আসছে ওটা দেখে, যেটা তোমার মনে আসবে সেটাই কিন্তু তুমি তুলে ধরতে পারো, কোথাও কোনো সমস্যা নেই। এবার লাস্ট যে প্যারাগ্রাফটা লিখছো তুমি, সেখানে তোমার ওই চিত্রটা, মানে পরের প্যারাগ্রাফটা, সেখানে তোমার এই যে অনুভূতিটা ফার্স্ট লিখলে ওটা দেখে আমার এরকম মনে হচ্ছে, তারপরের যে প্যারাগ্রাফ সেখানে তুমি ওই অনুভূতিটাকে মানে বর্ণনা করছো। সেটা যদি কোনো মেলার, ওই যে বললাম একটা মেলার দৃশ্য, সঙ্গে সঙ্গে তুমি এভাবে লিখতে পারো, এই ছবিটা দেখে আমার মনে সেদিনকার কথা বারবার মনে পড়ছে।
পড়ছে, আমার সেদিনকার কথা বারবার মনে পড়ছে। সেদিনও এরকমই একটা মেলা ছিল, আমি আমার বাড়ির লোকের সাথে সেই মেলায় গিয়েছিলাম, কিন্তু সেই আনন্দ হঠাৎই নিরানন্দের আকার ধারণ করলো, শেষ হয়ে গেল। এবার পরের প্যারাগ্রাফে আসো। পরের প্যারাগ্রাফে তুমি কি লিখছো? কেন নিরানন্দ হয়েছিল, নির্দিষ্ট দিনটা কি ছিল, তোমরা কে কে মেলায় গেছিলে, পুরো বর্ণনা। এবার লাস্ট উপসংহার। উপসংহার মানেই কিন্তু একটা পজিটিভ দিক তোমাকে তুলে আনতে হবে। যত নেগেটিভ লিখে আসো না কেন, শেষ করবে তুমি একটা পজিটিভ বিষয়কে কেন্দ্র করে। তোমাকে লিখতেই হবে প্রত্যেকটা খারাপ ঘটনা থেকে আমাদের একটা ভালো ঘটনার মানে ভালো শিক্ষা হয়। কাজে আগামী দিনগুলোয় আমরা ওই ভুলটা আর করবো না, এটাই আমাদের শিক্ষা। এই ধরনের একটা উপসংহার দিয়ে তুমি শেষ করছো। কাজে পিকচার কম্পোজিশন লিখলে যে মার্কস খারাপ হয় তা কিন্তু কখনো নয়, যদি রচনা কমন না হয় প্রথমেই পিকচার কম্পোজিশন। এবার পিকচারও বুঝতে পারছো না কি করবে, এবার তুমি যাও রচনার সাথে অল্টারনেটিভ যে মৌলিক গল্প লিখন একটা থাকে, মৌলিক গল্প লিখনে প্রবাদ বাক্য থাকে, কতগুলো প্রবাদ বাক্যের ওপর মানে একটা প্রবাদ বাক্য দেওয়া হয়, সেই প্রবাদ বাক্য অবলম্বনে তোমাকে গল্প লিখতে বলা হয়। এটা নিয়ে একটা ভিডিও আমি পজিটিভলি আপলোড করবো তোমাদের চ্যানেলে, কারণ প্রবাদ বাক্য কয়েকটা আমি দিয়ে দেবো এক্সাম্পল হিসাবে, তার মিনিং তোমাকে জানতে হবে। তারপরে যারা ভালো গল্প লিখতে পারো তারা লিখতে পারো, কিন্তু যারা গল্প লিখতে পারো না, গল্প আসেই না, তাদের আমি বলবো একেবারে লিখবে না। কারণ তোমাদের ক্ষেত্রে তোমরা যদি কোনো কমন না পাও, যেটা একটু অন্তত লিখতে পারবে সেটাই লিখে এসো রচনার ক্ষেত্রে। এটাই হচ্ছে আমার দিক থেকে তোমাদের সব থেকে ভালো মতামত। আচ্ছা, এরপর আমরা চলে যাব লেটার রাইটিংয়ে। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কোন লেটারে ভালো মার্কস ওঠে সেটা কিন্তু বিষয় নয়। লেটারটা তুমি দুরকম লেটারই ভালো লিখতে পারো কিনা, তোমাদের যে ফর্মাল বা ইনফর্মাল লেটার থাকে সেই দুটোর ফরম্যাট তোমাকে ভালো জানতে হবে। যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়ের একটা কমপ্লিট ধারণা তোমার থাকতে হবে, যেটায় তোমার কমপ্লিট ধারণা থাকবে তুমি সেটাতেই লিখবে। আর লেটারের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়মগুলো সেটা আমি অন্য ভিডিওতে বলেছি, সেই নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলো, ফরম্যাট ঠিকঠাক লেখো, তাহলেই দেখবে কোথাও মার্কসে কোথাও কোনো সমস্যা হবে না। এবার লেটারের ক্ষেত্রে একটা কথা বলবো, তোমরা কোথাও লেটারে তোমাদের নিজের নাম ঠিকানা উল্লেখ করবে না, এমনভাবে লিখবে যেটা মানে দেখেই মনে হয় একটা কাল্পনিক নাম, কাল্পনিক ঠিকানা। ঠিকানা লিখতে গিয়ে তুমি এমন একটা ঠিকানা লেখো যেটা লিখতে মনে হবে এর কোনো অস্তিত্বই নেই, এমন একটা ঠিকানা লিখে দাও তোমার নিজের ঠিকানার ক্ষেত্রে আমি কিন্তু বলছি। আর অফিসিয়াল যেগুলো ধরো কোনো পত্রিকা অফিস বা কোনো কাউন্সিলর, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এগুলো তুমি যেমন, কারণ এগুলো সব আপলোড করা থাকে গুগলে, এগুলো নিয়ে কোথাও কোনো সমস্যা নেই, এগুলো কোনো গোপন তথ্য নয়। কাজে এগুলো তুমি যে মানে যেটা শিখে যাচ্ছ সেটা অবশ্যই লিখে আসতে পারো। যাই হোক, এই হচ্ছে লেটার রাইটিং। এবার হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন যে পার্টটা, সেখানে কিন্তু তোমাদের অপশান বলে কিছু থাকে না, কাজে ওখানে বলার কিছু নেই, ওখানে চুজিংয়ের কোনো ব্যাপার নেই, তোমাকে প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে, লিখতে হবে আনসার, এই হচ্ছে মতামত। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের সমস্ত প্রয়োজনীয় ভিডিওগুলো একে একে আমি আপলোড করব। অবশ্যই তোমরা ভালো এক্সাম দেবে, ভালো পড়াশোনা করছো নিশ্চয়ই, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি। খুব ভালো থেকো।